সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে হিসাব বিজ্ঞানের আনন্দময় ভ্রমণে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম যে অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, এই অধ্যায়টি একটা কমন একটা অধ্যায়, নবম দশম শ্রেণীতেও আছে এবং তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতেও আছে। তো আজকে আমরা হিসাব বিজ্ঞানের যে পরিচিতি, হিসাব বিজ্ঞান পরিচিতি বিষয় নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 1 হিসাব বিজ্ঞান পরিচিতি। আমরা প্রথমে দেখব যে হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি। এই অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি কোথা থেকে আসলো? এটি মূলত ল্যাটিন শব্দ, ইংরেজি অ্যাকাউন্টিং শব্দের প্রতিশব্দ হচ্ছে হিসাব বিজ্ঞান, আর ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে ইংরেজি অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি। তো কারো কারো মতে ক্যালকুলাস থেকে ইংরেজি অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি। তো কথা হচ্ছে যে ক্যালকুলি থেকে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি। অ্যাকাউন্টিং শব্দটি অর্থ হচ্ছে হিসাব বিজ্ঞান। আমরা যদি দেখি যে সোশ্যাল সায়েন্স সমাজবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান, তো অ্যাকাউন্টিং এই শব্দের সাথে কিন্তু কখনো কোথাও কোনো সায়েন্স বা বিজ্ঞান শব্দটি নেই। ঠিক আছে, তো এটা হিসাব বিজ্ঞান কীভাবে হলো? তো আমরা একটু দেখে নিই এটা কীভাবে হলো। প্রথমে দেখো ক্যালকুলি শব্দের অর্থ হচ্ছে গণনা করা। ক্যালকুলাস গণনা করা, এ থেকে আসছে হলো ইংরেজি ক্যালকুলেট বা ক্যালকুলেশন, এবং তারপরে এসেছে আমাদের কাউন্টিং শব্দটি, এর অর্থও গণনা করা বা হিসাব রাখা। এবং এই কাউন্টিং শব্দ থেকে এসেছে অ্যাকাউন্টিং শব্দটি, যার অর্থ হচ্ছে বিশেষভাবে গণনা করা বা হিসাব রাখা, বা আমরা এক কথায় যদি বলি হিসাব বিজ্ঞান। এভাবেই মূলত আমাদের হিসাব বিজ্ঞান শব্দটি এসেছে। হিসাব বিজ্ঞানের ধারণা ও সংজ্ঞা। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের ধারণাটা দেখি আমরা একটু। হিসাব বিজ্ঞান হলো এক ধরনের তথ্য ব্যবস্থা। মানে আজকাল আধুনিক যুগে কিন্তু হিসাব বিজ্ঞানকে শুধু হিসাব রাখার বিজ্ঞান বলছি না, আমরা একে বলছি তথ্য ব্যবস্থা। তথ্য ব্যবস্থা, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, যার মাধ্যমে ব্যবসায় সংগঠিত আর্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা। তাহলে এই কথাটা দেখো, তাহলে আর্থিক ঘটনাগুলো, অনার্থিক ঘটনা না, কিন্তু আর্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণ। আগে আমরা চিহ্নিত করবো যে এটা লেনদেন কিনা, ঠিক আছে, বা এই ঘটনা আমার জন্য, আমার ব্যবসার জন্য উপযোগী কিনা বা প্রয়োজনীয় কিনা। লিপিবদ্ধকরণ, চিহ্নিত করার পর যদি দেখি না এটা লেনদেন, এটা আমার লিপিবদ্ধ করার প্রয়োজন, তখন আমরা এটাকে কী করব? লিপিবদ্ধ করব। এরপর হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারীদের। তো আমরা জানি যে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। এটা দুই ধরনের ব্যবহারকারী আছে, অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী। ওই ব্যবহারকারীদের কাছে আমরা কী করব? প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা। এটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে অনেকগুলো জিনিস পেলাম যে হিসাব বিজ্ঞান হলো তথ্য ব্যবস্থা, আর্থিক ঘটনা, চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা। ঠিক আছে, তাহলে হিসাব বিজ্ঞান শুধুমাত্র হিসাব কিতাব নিয়ে ব্যস্ত থাকে না, বা হিসাব কিতাব নিয়ে এর কার্যক্রম সংগঠিত হয় না। এর আওতা মূলত যোগাযোগ পর্যন্ত, যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারীদের কাছে একে পৌঁছে দেয়া। তো আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস AICP এর মতে, অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, classifying and summarizing in the significant manner and its terms of money transactions and events which are in at least of the financial character and interpreting the result thereof. অর্থাৎ আর্থিক বৈশিষ্ট্যসমূহ লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও তার ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে আমরা কী বলতে পারি? হিসাব বিজ্ঞান বলতে পারি। ঠিক আছে, তো এখানেও দেখো কিছু বিষয় আছে, যেমন রেকর্ডিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রেকর্ডিং, ক্লাসিফাইং, আমরা শ্রেণীবিন্যাস করবো যে এই যে আমি হিসাব রেকর্ড করলাম এটা কী ধরনের হিসাব। সামারাইজিং, আমরা এটাকে কী করবো? সামারাইজ করবো, সংক্ষিপ্ত করব। এবং সিগনিফিক্যান্ট ম্যানার, ঠিক আছে, and terms of it money transactions and events which are in the at least of financial characters and interpreting the result thereof. ঠিক আছে, মানি ট্রানজ্যাকশন, এই কথাটাও খুব ইম্পর্টেন্ট। মানি ট্রানজ্যাকশনস, ঠিক আছে, মানি ট্রানজ্যাকশন না হলে কিন্তু সেটা কী হবে না? আমার ব্যবসার আওতাভুক্ত হবে না এবং সেটা রেকর্ড হবে না। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এটা হিসাব বিজ্ঞানের ধারণা ছিল, পরবর্তী স্টেপে চলে যাই। এটা হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য। হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞানকে আমরা সামাজিক বিজ্ঞান কেন বলছি? হিসাব বিজ্ঞানকে আমরা সামাজিক বিজ্ঞান বলছি এই জন্যই যে আমাদের সমাজের প্রতিটি স্তরেই হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, সমাজের অবকাঠামোগত উন্নয়ন বলো, পরিবার বলো,
শিক্ষা প্রতিষ্ঠান বলো, সমাজের প্রতিটা স্তরে কি দরকার না হিসাব দরকার, মিতব্যয়িতা দরকার। এবং এই মিতব্যয়িতার জন্য আমরা কি করে থাকি না হিসাব ব্যবস্থার শরণাপন্ন হয়ে থাকে এবং আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা কি করে থাকি হিসাব করে থাকি। এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় এই যে সঠিকভাবে হিসাব রাখাটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান, যার ফলে আমরা হিসাব বিজ্ঞানকে বলতে পারি এটা একটি সামাজিক বিজ্ঞান। হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়ই। কেউ কেউ বলেন যে হিসাব বিজ্ঞান হচ্ছে কলা, মানে আমরা একটু আগে যে সংখ্যাটা দেখেছিলাম ওইখানে অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট উল্লেখ ছিল, ঠিক আছে, মানে একটা হিসাব বিজ্ঞান হচ্ছে একটা কলা। কলা এই জন্যই বলা হয় যে হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়ই। তো আমরা যদি প্রথমে ধরিল বিজ্ঞান, হিসাব বিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হচ্ছে? কারণ হিসাব বিজ্ঞান কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন বা সুনির্দিষ্ট ফর্মুলা ব্যবহার করে কি করে থাকে, তার যে হিসাব রাখার যে পদ্ধতি বা অঙ্কসমূহ এগুলো আমরা কি করে থাকি সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং যা বিজ্ঞান কর্তৃক প্রদত্ত, ঠিক আছে। এই জন্য হিসাব বিজ্ঞানের যে কাজ বা হিসাব বিজ্ঞানের যে কার্যাবলী বা হিসাব বিজ্ঞানের যে আওতা, তা প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনোভাবে বিজ্ঞান দ্বারা প্রভাবিত এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত, ঠিক আছে। এই জন্য আমরা হিসাব বিজ্ঞানকে বলতে পারি যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা বিজ্ঞান। আর কলা এই জন্যই বলি যে এই যে হিসাব বিজ্ঞানের যে বিজ্ঞান, এই বিজ্ঞানকে যথাযথভাবে প্রয়োগের জন্য আমার কি দরকার না কৌশল দরকার, বা সুচারুরূপে সেটাকে কী করা লিপিবদ্ধ করা বা সঠিকভাবে এটাকে উপস্থাপন করা, এটা একটা কলার কাজ বা আর্টসের কাজ। এই জন্য আমরা হিসাব বিজ্ঞানকে কলা ও বিজ্ঞান উভয় বলে থাকি। হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া। হিসাব বিজ্ঞানকে আমরা প্রক্রিয়া কেন বলছি? কারণ এটা আমরা প্রথমে কী করি লেনদেন, এখানে খেয়াল করবে লেনদেন চিহ্নিতকরণ, ঠিক আছে। আমরা প্রথমে কী করি লেনদেন চিহ্নিতকরণ, এটা প্রক্রিয়া। প্রথমে আমরা কী করি লেনদেন চিহ্নিত করি, ঠিক আছে। তারপর হচ্ছে চিহ্নিত করে এটা যদি দেখি আমি এটা লেনদেন, তারপর এটা আমরা কী করি লিপিবদ্ধ করি, লিপিবদ্ধকরণ। তারপর হচ্ছে এটাকে বিশ্লেষণ করি, তারপর আমরা কী করি এটার ফলাফল অর্জন করি। তাহলে দেখো যে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, বিশ্লেষণ এবং তারপর সর্বশেষ আমরা পাই ফলাফল। তাহলে এই জন্য আমরা হিসাব বিজ্ঞানকে বলতে পারি হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া। এটা একক কোনো ভিত্তির উপর নির্ধারিত নয়, এটি একটি প্রক্রিয়া। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য লেনদেন, অর্থের অঙ্কে এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় এমন কোনো ঘটনা কিন্তু লেনদেন হিসেবে বিবেচিত হয় না। আর লেনদেন হিসেবে বিবেচিত না হলে সেটা কিন্তু আমরা প্রথমেই কী করছি না, এটাকে আমরা আমাদের হিসাবেই অন্তর্ভুক্ত করছি না। এই জন্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য লেনদেন হিসাব বিজ্ঞানের প্রথম যে শর্ত, পূর্ব যে শর্ত, যে আমাদের ঘটনাগুলো অবশ্যই আর্থিক হতে হবে এবং ঘটনাগুলো অবশ্যই অর্থের অঙ্কে কী হতে হবে পরিমাপযোগ্য হতে হবে। এরপর হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা হচ্ছে যে দুটি পক্ষ থাকবে হিসাব বিজ্ঞানে, যে এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অপর পক্ষ সুবিধা প্রদান করবে। এটাকে আমরা বলে থাকি ডেটর ক্রেডিটর অথবা ডেবিট ও ক্রেডিট, ঠিক আছে। ডেবিটর হচ্ছে সুবিধা গ্রহণকারী আর ক্রেডিটর হচ্ছে সুবিধা প্রদানকারী। এবং প্রত্যেকটা লেনদেনই কী থাকবে দ্বৈত সত্তা থাকবে। এবং দ্বৈত সত্তার ভিত্তিতে আমরা কী করে থাকি, আমরা যে হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণ করে থাকি A=L+OE বা সম্পত্তি দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটাও কিন্তু দ্বৈত সত্তার একটা উদাহরণ। যে আমার সবসময় প্রতি ক্ষেত্রেই প্রতিটা লেনদেনই আমার কী হবে উভয় পক্ষ কী হবে সমান হবে। এবং এটা কখন সমান হবে? যদি আমরা হিসাব বিজ্ঞানের দ্বৈত সত্তার যে নীতিমালা সেটা প্রয়োগ করি। স্বয়ংসম্পূর্ণ হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রতিটি লেনদেন, প্রতিটি ঘটনা, প্রতিটি লেনদেন একটি অপরটি থেকে কি আলাদা। এই জন্য আমরা এটাকে বলে থাকি হিসাব বিজ্ঞান স্বয়ংসম্পূর্ণ। ব্যবস্থাপনার হাতিয়ার। আমরা জেনে থাকি যে ব্যবস্থাপনা হচ্ছে যে একটি সার্বজনীন প্রক্রিয়া। সমাজের প্রতিটি স্তরে কী দরকার? ব্যবস্থাপনা দরকার। তো সমাজের প্রতিটি স্তরে যেহেতু ব্যবস্থাপনা দরকার এবং সেই ব্যবস্থাপকীয় কার্যাবলীকে আমি সুষ্ঠুভাবে যদি পরিচালনা করতে চাই, সুষ্ঠুভাবে যদি ব্যবস্থাপকীয় কার্যাবলী সফল করতে চাই, তাহলে আমাকে একটা সুষ্ঠু হিসাব ব্যবস্থার কী করতে হবে প্রয়োগ করতে হবে। এই জন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবস্থাপনার হাতিয়ার। কারণ হিসাব বিজ্ঞান ছাড়া ব্যবস্থাপনা অকেজো, ঠিক আছে। পরের ধাপে চলে যাই। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। এখান থেকে প্রস্তর যুগ ও প্রাচীন যুগ। প্রস্তর অর্থ কি? পাথরের যুগ। যখন মানুষ কী করতো শিকার করার জন্য পাথর ব্যবহার করতো, তারপর তোমার কি পাথরের গায়ে লিখে রাখতো, লিখে হিসাব করতো, পাথর দিয়ে আগুন জ্বালাতো, ওই যুগটাকে আমরা বলে থাকি হলো প্রস্তর যুগ। তো প্রস্তর যুগে দেখো কীভাবে মানুষ হিসাব রাখতো, যে প্রথম পাথরের দেয়ালে বা গুহায় দাগ কেটে এভাবে হিসাব রাখতো প্রাচীন মিশরে, ঠিক আছে। এরপর চীন দেশে এই ধরনের
এই ধরনের অ্যাবাকাস যন্ত্রের প্রচলন ছিল। এটা একটা অ্যাবাকাস যন্ত্র, এটা প্রাচীন চীনে এই ধরনের যন্ত্রের ব্যবহার ছিল। এছাড়াও দেখা যায় চিত্র ও সাংকেতিক চিহ্ন পাথরে খোদাই করে হিসাব রাখতো, প্রাচীন গ্রিসে হিসাব রাখতো এই ধরনের হিসাব, ঠিক আছে। এটা হচ্ছে প্রাচীন যুগ। এবং প্রাচীন যুগে এছাড়াও আমাদের যে প্রাচীন ভারত, তারপর হচ্ছে মিশর, মেসোপটেমিয়া, ব্যাবিলনীয় সভ্যতা, বিভিন্ন সভ্যতায় যেখানে লিখনের প্রচলন ছিল, ওইসব জায়গায়ও কী করতো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন এবং ছবির মাধ্যমে কী করা হতো, হিসাব লিপিবদ্ধ করা হতো। হ্যাঁ, এরপর দেখো এটা হচ্ছে বিনিময় যুগ। বিনিময় যুগ মানে কি, বিনিময় হচ্ছে এক্সচেঞ্জ বা দেয়া নেয়া, ঠিক আছে। একটা পণ্যের বিনিময়ে অন্য পণ্যকে কী করা, বিনিময় করা। যেমন এই যে দেখো, এই লোকের কাছে একটা ভেড়া রয়েছে আর ওনার কাছে কিছু ফল রয়েছে, ঠিক আছে। ওনার ফল দরকার আর ওনার কী দরকার, ভেড়া দরকার। তো দুইজন কী করছে, কোনো অর্থের বিনিময় ছাড়া পণ্যের বিনিময়ে পণ্য কী করছে, লেনদেন করছে। তো এটাকে আমরা বলে থাকি পণ্য বা সেবার বিনিময় লেনদেন। এটা এই পণ্য বা সেবার বিনিময়ের লেনদেনের যে কনসেপ্টটা, এটা কিন্তু এখনও আমাদের আছে, কিছু কিছু জায়গায় আছে, তবে এটা সম্পূর্ণভাবে বিনিময় প্রথা আমরা বলতে পারি না। তোমরা দেখবে যে যারা ভাঙারি ব্যবসা করে তারা কী করে, যে ওই তোমার বিভিন্ন ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তোমাকে বিভিন্ন প্রোডাক্ট তোমাকে দিচ্ছে, এটা কিন্তু একটা বিনিময়, ঠিক আছে। কিন্তু সে আবার ওই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আবার বিক্রি করে কিন্তু নগদ টাকায় রূপান্তর করছে। কিন্তু এটাকে আমরা বিনিময়ের ওই কনসেপ্ট থেকে এটা নেয়া। আবার দেখবে যে তুমি যখন গ্রামে যাও, আগে আমি দেখেছি ছোটোবেলায় যে গ্রামে আইসক্রিম বিক্রেতা কী করতো, যে সুপারির বিনিময়ে কী করতো, আইসক্রিম দিত। ছোটো ছোটো ছেলেমেয়েরা সুপারি নিয়ে আসতো, সুপারি দিত এবং তারা নির্দিষ্ট 5টা 10টা সুপারির বিনিময়ে তাকে একটা কিন্তু আইসক্রিম দিত। এবং তারা কী করতো, এই সুপারিকে বাজারে বিক্রি করে ক্যাশ টাকা নিয়ে নিত। এই যে এটাও কিন্তু একটা বিনিময়ের কনসেপ্ট থেকে আছে। এটা সম্পূর্ণ বিনিময় প্রথা না, কিন্তু বিনিময়ের কনসেপ্ট থেকে এটা নেওয়া হয়েছে, যে পণ্যের বিনিময়ে পণ্য কী করা, দেয়া, ঠিক আছে। তাহলে এই যে বিনিময়, প্রাচীন যুগে যখন মানুষের জ্ঞান বুদ্ধি হতে থাকলো, যখন মানুষ কী করলো, তার প্রয়োজনীয়তা সার্বজনীন হয়ে উঠলো, যে আমার সব ধরনের পণ্য প্রয়োজন, বা সবার একই ধরনের অভাব বা অভিযোগ বা অভাব বা প্রয়োজন একই রকম নয় সবার। এজন্য কিন্তু অভাব বা প্রয়োজন একই রকম না থাকার কারণে, অভাবের মানে চাহিদার ভিন্নতার কারণে আমার কী হলো, যে লেনদেনকে আমরা বিনিময়ের মাধ্যমে লেনদেন করা শুরু করলাম। এখানে দেখো যে ভেড়ার বিনিময়ে আমরা কী করছি, ফল দিচ্ছি। এবং এটা কিন্তু এতে করে কিন্তু একটা একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা কি, যে কেউ একটা পণ্য গ্রহণ করে, যেমন এই যে এখানেই দেখো, এই যে মহিলা, উনি যদি ভেড়াটা নিয়ে যায়, উনি ভেড়া থেকে কী করতে পারবে, ভেড়ার বাচ্চা উৎপাদন করবে, সে দুধ গ্রহণ করবে। কিন্তু এই ব্যক্তি কী করবে, এই ফল নিয়ে, সে ফল খেয়ে কিন্তু 2 দিনে কী হয়ে যাবে, ফল শেষ হয়ে যাবে। এতে কিন্তু তোমার কি হলো না, এটার সমতা হলো না। বিনিময়ের মাধ্যম ঠিকই হলো, কিন্তু দুজনের ভিতরে কিন্তু তখন কী হয়ে যাবে, কনফ্লিক্ট লেগে যাবে, দ্বন্দ্ব লেগে যাবে, যে আমার ভেড়া ফেরত দাও, ঠিক আছে। এই যে দ্বন্দ্বগুলো, যে প্রত্যেকটা জিনিসের মূল্যমান নির্ধারণ না করার ফলে একটা সামাজিক অশান্তি দেখা দিল, যে এটা কেন হচ্ছে, এটাকে দূর করা দরকার। এবং এই দূরীকরণের জন্য প্রত্যেকটা পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করা হলো। এবং এই মূল্য নির্ধারণ করার জন্য পরবর্তীতে কিন্তু মুদ্রা যুগের কী হলো, উদ্ভব হলো। এই বিনিময় যুগে দেখো আমরা কী করতো, স্লেট বা পাথরে দাগ ও চিত্রাঙ্কন করে হিসাব রাখতো। এবং এই প্রাচীন চীন ও ভারতে এরকম অ্যাবাকাস নামক যন্ত্র ব্যবহার করে কী করতো, হিসাব রাখা হতো। এরপর আমরা দেখি যে মাটির দেয়ালে রং দিয়ে দরজার পিছনে দাগ কেটে হিসাব রাখতো। মিশরীয়রা আবলুস কাঠে, আইভরি স্লেটে এবং স্লেট পাথরে, এবং কঙ্গোতে বাঁশের কাঠে দিয়ে, পেরুতে কিপু নামক সুতায় গিট দিয়ে, ঠিক আছে। এবং ইউরোপ ও এশিয়ায় পোড়ামাটি, মোম, তাম্রপাত্র ও কাঠ খোদাই করে কী করতো, হিসাব রাখা হতো, ঠিক আছে। তো এটা গেল আমাদের বিনিময় যুগ। তো বিনিময় যুগের পরে যখন আমাদের চাহিদা বাড়তে থাকলো, প্রয়োজন বাড়তে থাকলো, তখন আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের মূল্যমান নির্ধারণ করার একটা ব্যাপার চলে আসে। এবং যখনই মূল্যমান নির্ধারণ করার ব্যাপার চলে আসে, তখনই আমাদের মুদ্রা যুগের সূচনা ঘটে, ঠিক আছে। মুদ্রা যুগ, এই যে দেখো এখানে মুদ্রা, বিভিন্ন ধরনের মুদ্রা রয়েছে, প্রাচীন মুদ্রা। যেমন এই যে কিছু মুদ্রা রয়েছে, এই যে প্রাচীন, এটা হচ্ছে চীন, জাপানে এই ধরনের মুদ্রা ব্যবহার করা হতো। প্রাচীন ভারতে যে এই ধরনের মুদ্রা ব্যবহার করা হতো। এবং মুদ্রার বিকল্প হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি এগুলো কী করা হতো, ব্যবহার করা হতো। এরপর দেখো যে এই যে মুদ্রার যে বিবর্তন, যে বার্টার সিস্টেম, বিনিময় প্রথা, স্বর্ণ মুদ্রা বা স্বর্ণ। এরপর আসলো কি ফিজিক্যাল অবস্ট্যাকল বলতে আমরা দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক বা এগুলোর কে বুঝে থাকি, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার কি পেপার মানি। যখন প্রকৃতি থেকে এই মূল্যবান ধাতব পদার্থগুলো হারিয়ে যেতে শুরু করলো, তখন আমরা কোন দিকে ঝুঁকলাম, কাগজি মুদ্রার দিকে ঝুঁকলাম। এরপর কাগজি মুদ্রা, তারপর হলো যে এখন তো আরও আধুনিক হয়েছে, যে ক্রিপ্টোকারেন্সি, তারপর হচ্ছে তোমার কি প্লাস্টিক কার্ড, ঠিক আছে, মেটাল কয়েন্স, ইলেকট্রনিক মানি, এরকম বিভিন্ন ধরনের আমরা মুদ্রা ব্যবহার করে কী করতাম, লেনদেন করতাম। তো এরপর দেখো যে
ওই সময় বিনিময় যুগে কিন্তু যখন মুদ্রা যুগে কিন্তু ট্যালি খাতায় হিসাব রাখার প্রচলন চালু হলো। প্রাচীন রোমে রাজাবাসারা তাদের সেক্রেটারি দিয়ে, তখন এরকম হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট ছিল না, তারা হিসাব রাখতো সেক্রেটারি দিয়ে। তারা বিভিন্ন সেক্রেটারি দিয়ে তাদের গুরুত্বপূর্ণ হিসাবগুলো, রাজ্যের গুরুত্বপূর্ণ হিসাবগুলো তারা কী করলো, রাখতো এই ট্যালি খাতা ব্যবহার করে। ঠিক আছে, তো এরপর আমরা দেখি এটা ছিল মুদ্রা যুগ। মুদ্রা যুগের পরে আসছে তোমার আধুনিক যুগ। ঠিক আছে, আমরা জানি যে ইউরোপ আমেরিকার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল ইতালির ভ্যানিস নগর। ঠিক আছে, ইতালির ভ্যানিস নগর কেন্দ্র করে অনেক ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল। ওখানে বিভিন্ন দেশের বণিকরা এসে ওখানে কী করতো, জাহাজে নোঙর ফেলতো এবং তারা কী করতো, ব্যবসা করতো। তো ভেনিস নগরে বাস করতেন লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় ধর্মযাজক ও গণিতবিদ। ঠিক আছে, তিনি পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে গণিতশাস্ত্রের উপর একটি গ্রন্থ রচনা করেন, যার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এখন এই যে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, এই শব্দটা একটু জটিল মনে হচ্ছে, কারণ জটিল মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা ইংরেজি শব্দ নয়, এটি ইতালীয় শব্দ। তো এখানে দেখো যে সুম্মা ডি শব্দের অর্থ কি, সবই। ঠিক আছে, অ্যারিথমেটিকা শব্দের অর্থ হচ্ছে কি, যেহেতু বইটি গণিত শাস্ত্রের উপর লেখা, এর অধিকাংশ বিষয় গণিত বিষয়ক ছিল। অ্যারিথমেটিকা শব্দের অর্থ হচ্ছে পাটিগণিত। ঠিক আছে, জিওমেট্রিয়া জ্যামিতি, প্রপোর্শনিয়েট হচ্ছে অনুপাত, আর প্রপোর্শনালিটা হচ্ছে হিসাব রক্ষণ। ঠিক আছে, এবং এই হিসাব রক্ষণ এবং এই অধ্যায়তে এই বইটাতে মোট 3টি খণ্ডে রচিত হয়েছিল এবং মোট 36টি অধ্যায় ছিল। এবং এই যে হিসাব রক্ষণ পদ্ধতি, যেটা হিসাব রক্ষণ পদ্ধতির অংশে আমাদের কী কী বিষয় আলোচনা হয়েছিল আমরা একটু দেখি। যেমন এখানে দেখো, এই যে হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি, তার জন্ম হচ্ছে 1400, এখানে লেখা উইকিপিডিয়াতে 1447 ছিল, কিন্তু ওনার আসল জন্ম হচ্ছে 1445 সাল। ঠিক আছে, 45 সালে জন্মে সানসিপোলক্রোতে শহরে তিনি কী করেন, জন্মগ্রহণ করেন এবং এই একই জায়গা থেকে তিনি ছোটোবেলায় শিক্ষা গ্রহণ করেন। ঠিক আছে, স্কুলের গতানুগতিক শিক্ষার বাইরে তার হিসাব রক্ষণ বিষয়ক সবসময় শুরু থেকে হিসাব রক্ষণ বিষয়ে তার কিছু ঝোঁক ছিল। সে সব কিছুকে গাণিতিকভাবে প্রমাণ করতে চাইতো, সব কিছুকে হিসাব করে প্রমাণ করতে চাইতো। ছোটোবেলা থেকে তার ভিতরে এই বিষয়টি ছিল এবং এই বিষয়ের কারণে এবং তার এই বিশেষ জ্ঞানের কারণে সে কিন্তু একসময় একজন বড় হিসাব বিশারদ বা গণিতবিদ হয়েছিলেন। এবং তার পাশাপাশি সে আরও একটা হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, সে একজন ধর্মযাজক ছিলেন। ঠিক আছে, তিনি ইতালির ভ্যানিস শহরে বসবাস করতেন এবং তার সমসাময়িক জেনে অবাক হবে যে তোমরা লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা ছবিটি দেখেছো, সেই লিওনার্দো দা ভিঞ্চির ঘনিষ্ঠ বন্ধু শিক্ষক ছিল। লিওনার্দো দা ভিঞ্চির সাথে তিনি ইতালির ডিউক নামক একটা স্থানে তাদের পরিচয় হয় এবং সেখানে তিনি লিওনার্দো দা ভিঞ্চির সাথে পরিচিত হয়ে তার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে এবং তার কাছে লিওনার্দো দা ভিঞ্চি এই লুকা প্যাসিওলির কাছ থেকে গাণিতিক শিক্ষা গ্রহণ করেছিলেন, জ্যামিতি বিষয়ক বিভিন্ন জ্ঞান গ্রহণ করেছিলেন। আমরা জানি যে পরবর্তীতে এই লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু তোমার বিভিন্ন গাণিতিক সূত্র বা জ্যামিতিক চিত্র, যেমন প্যারাশুটের নকশা উনি এঁকেছিলেন, তারপর হেলিকপ্টারের নকশা উনি এঁকেছিলেন, এছাড়াও বিভিন্ন জটিল গাণিতিক সমীকরণ বা গাণিতিক হিসাবের প্রয়োগ তিনি দেখিয়েছেন এবং এই দীক্ষা কিন্তু তিনি মূলত লুকা প্যাসিওলি থেকে পেয়েছিলেন। ঠিক আছে, এবং লুকা প্যাসিওলি ক্রিস্টোফার কলম্বাসেরও সমসাময়িক ছিলেন। যৌবনে লুকা প্যাসিওলি তার যৌবন শুরু করেন শিক্ষকতা পেশা দিয়ে এবং একসময় তিনি শিক্ষকতা পেশা ছেড়ে দিতে বাধ্য হন এবং সর্বশেষ তিনি 1494 সালে গণিত শাস্ত্রের উপর একটি গ্রন্থ রচনা করেন, যার নাম সুম্মা দি, একটু আগে বলেছিলাম যে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। ঠিক আছে, বইটি 1494 সালে ইতালীয় ভাষায় রচিত হয়, ইতালীয় ভাষায়। গ্রন্থটির মোট 3টি খণ্ড, যেটা একটু আগে বলেছিলাম যে 3টি খণ্ড রয়েছে এবং 36টি অধ্যায়ে বিভক্ত ছিল। ঠিক আছে, বইটির আলোচ্য বিষয় ছিল, আমরা যে বিষয়টি আলোচ্য বিষয় ছিল সমীকরণ, জ্যামিতি, অনুপাত, দুতরফা দাখিলা পদ্ধতি, যেটাকে আমরা ডবল এন্ট্রি সিস্টেম বলে থাকি। ঠিক আছে, দুতরফা দাখিলা পদ্ধতিকে হিসাব বিজ্ঞানের মূল সূত্র বলা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে খতিয়ান উল্লেখযোগ্য এটা। তাহলে এই ছিল লুকা প্যাসিওলির কার্যক্রম। এরপর আমরা দেখি যে লুকা প্যাসিওলি কিন্তু শুধুমাত্র একটা বই লেখেনি, উনি শুধু সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা এই বইটি লেখেনি, এটি 1494 সালে লিখেছিলেন এবং ওই বইতে দুতরফা দাখিলা পদ্ধতি নামক যে অংশটিকে ছিল ডবল এন্ট্রি সিস্টেম, সেই ডবল এন্ট্রি সিস্টেমের বিষয়টি জনপ্রিয়তা পেয়ে যায়। ঠিক আছে, এবং ওই ডবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতির প্রবর্তনের কারণেই কিন্তু তাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। এবং লুকা প্যাসিওলি দ্য কম্পিউটিস অফ স্ক্রিপ্টুরিস নামে দুতরফা দাখিলা পদ্ধতির উপর লিখিত পূর্ণাঙ্গ বই, যেটি 1504 সালে লেখেন, বইটির নাম হচ্ছে দ্য কম্পিউটিস অফ স্ক্রিপ্টুরিস। ঠিক আছে, এই বইটি রচনা করেন।
এরপর আমরা দেখি এর পরের অংশ হচ্ছে এক নজরে আমরা দেখে নিই হিসাব বিজ্ঞানের ইতিহাস। যে হিসাব বিজ্ঞানের ইতিহাসকে আধুনিককালের হিসাব বিশারদগণ 4টি ভাগে ভাগ করেছেন। কি সেই ভাগ আমরা একটু দেখে নিই। উন্মেষ বা উৎপত্তিকাল। এই উন্মেষ বা উৎপত্তিকাল হচ্ছে যে সভ্যতার শুরু থেকে 1494 সাল পর্যন্ত, মানে লুকা প্যাসোলি যেই ডবল এন্ট্রি সিস্টেমের প্রচলন করেছিলেন বা বইটি লিখেছিলেন তার আগ পর্যন্ত এটাকে উন্মেষ বা উৎপত্তিকাল বা উন্মেষ বা উৎপত্তিকাল ধরা হয়। এটা দেখো, এটা 4টে যুগ রয়েছে, যেমন প্রস্তর যুগ, ঠিক আছে, যেটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম। প্রস্তর যুগে কী হয়েছে আমরা ইতিমধ্যে জেনে গেছি। প্রাচীন যুগ, প্রস্তর যুগ আর প্রাচীন যুগ প্রায় সমসাময়িক, কাছাকাছি। এরপর বিনিময় যুগ, মুদ্রা যুগ। আমরা এক নজরে হিসাব বিজ্ঞানের ইতিহাস দেখছি। প্রাক বিশ্লেষণকাল। প্রাক বিশ্লেষণকালটা হচ্ছে যখন লুকা প্যাসোলি যে দুতরফা দাখিলা পদ্ধতি প্রণয়ন করেন ওই সময় থেকে 1800 সাল পর্যন্ত এটাকে আমরা প্রাক বিশ্লেষণকাল বলে থাকি। এই সময় কৃষি, বাণিজ্য ও ব্যবসায়ের উন্নতি সাধন ঘটে, ঠিক আছে। কৃষিক্ষেত্রে অনেক একটা বিপ্লব সাধিত হয় এবং ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন। তখন কিন্তু ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হলো, যেমন দ্য ব্যাংক অফ শানসি, চীনের ব্যাংক, প্রাচীন ব্যাংক বলা হয় এটাকে। এই সময় এই ব্যাংকের উদ্ভব ঘটে। তারপর হচ্ছে যৌথ মূলধনী ব্যবসার প্রচলন। যৌথ মূলধনী যখন এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসার অপ্রতুলতার কারণে এবং এই ব্যবসার সীমাবদ্ধতার কারণে ব্যবসায়িক কার্যক্রম কি সীমিত ছিল, এবং যখন মানুষ অনুভব করলো যে আমাদের ব্যবসায় ক্ষেত্রকে আরও বড় করতে হবে, তখন কিন্তু যৌথ মূলধনী ব্যবসার প্রচলন ঘটলো, ঠিক আছে। এরপর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব। আমরা জানি এই 1494 সালে দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব ঘটে এবং এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে হিসাব বিজ্ঞানের কি বিকাশ ঘটে। তো আমরা এর পরের স্টেপটি দেখছি, এটা হচ্ছে হিসাব বিশ্লেষণকাল, ঠিক আছে। 1850 থেকে 1950 সালে, এবং এই মজার বিষয় হচ্ছে এই সময় কিন্তু শিল্প বিপ্লব সংঘটিত হয় এবং শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার ফলে ইউরোপ আমেরিকাতে বাষ্পীয় ইঞ্জিন এবং বিভিন্ন যন্ত্রপাতি, শিল্প কারখানার যে অত্যাধুনিক যে যন্ত্রপাতি তখন কি আবিষ্কৃত হওয়া শুরু করে, এবং আবিষ্কৃত হওয়ার ফলে তখন উৎপাদন মাত্রাও কি হয় অনেক বেড়ে যায়, এবং উৎপাদন মাত্রা বেড়ে যাওয়ার ফলে হিসাব বিজ্ঞানেরও কি একটা ব্যাপক প্রয়োজনীয়তা তখন দেখা দেয়। এবং এই শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার ফলে কিন্তু এটাকে বিশ্লেষণকাল বলে, মানে হিসাব বিজ্ঞানের বিকাশের আধুনিক কালের ঠিক আগের মুহূর্তে এটা আর কি বিশ্লেষণকাল। এরপর সীমিত দায় সম্পন্ন, মানে লিমিটেড কোম্পানি, যেগুলো আমরা আগে যেটা ছিল প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে, প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু প্রাচীন। সীমিত দায় সম্পন্ন যৌথ মূলধনী কোম্পানি, মানে লিমিটেড শেয়ার কোম্পানিগুলোর উৎপত্তি হয়। কারখানার উৎপাদন ব্যবস্থার প্রবর্তন, ঠিক আছে। এই যে আমরা যে কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় করে থাকি, এই উৎপাদন ব্যবস্থার প্রবর্তন হলো যখন আমার উৎপাদন মাত্রা বাড়তে থাকলো। উৎপাদনের শৃঙ্খলা বজায় রাখার জন্য আর কি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দিল। ঠিক তখনই কারখানার উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটলো। এরপরের অপশন হচ্ছে যে যখন আমার হিসাব বিজ্ঞানের মাত্রা বেড়ে গেল, আমাদের কার্যপরিধি বাড়তে থাকলো, তখন কিন্তু আমার কী দরকার হলো, নিরীক্ষা শাস্ত্র উদ্ভব হলো। নিরীক্ষা শাস্ত্রটা কেন দরকার? এই যে আমরা যে প্রতিষ্ঠানে হিসাবগুলো রাখি, হিসাবের ভুল ভ্রান্তি বা জালিয়াতি রয়েছে কিনা বা কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেগুলো বোঝার জন্য আমার কি দরকার, নিরীক্ষা শাস্ত্র বা অডিটিং দরকার। এবার কোম্পানি আইনেরও প্রয়োজনীয়তা হলো, কারণ কোম্পানি আইন প্রণয়নের মাধ্যমে আমরা কী করলাম, একটা সময় ছিল যে সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে, 1844 সালে। ইংল্যান্ডের রাজা রানীর বিশেষ অধ্যাদেশ বলে এই কোম্পানি আইন পাশ হয় 1844 সালে ব্রিটেনে, এবং ভারতীয় উপমহাদেশে কোম্পানি আইন পাশ হলো তোমার 1850 সালে। এরপরে 1913 সালে 1850 সালের আইনটি রহিত করে 1913 সালে আবার নতুন করে কোম্পানি আইন পাশ হয়, এবং সর্বশেষ যেটা পাশ হয় 1994 সালে, এবং 2010 সালে এই 1994 সালে কোম্পানি আইনেরও কিছু সংশোধিত অধ্যাদেশ আসে। এরপর দেখো যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানেরও প্রয়োজনীয়তা দেখা দেয়, কারণ উৎপাদন মাত্রা যখনই বাড়া শুরু করলো তখন কিন্তু আমার উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দিল। এরপর যে সামাজিক হিসাব বিজ্ঞান, হ্যাঁ, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে আমরা সমাজের প্রতিটা স্তর বা প্রতিটা প্রতিষ্ঠানে আমাদের হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দিল, তখন আমার কি উদ্ভব হলো, সামাজিক হিসাব বিজ্ঞান। এরপর হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপকীয় কার্যক্রমকে পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ব্যবস্থাকে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দিল। এরপর হচ্ছে সরকারি হিসাব ব্যবস্থা। হ্যাঁ, সরকারি হিসাব ব্যবস্থা, সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার কী দরকার, বিভিন্ন ফান্ডিং দরকার। সরকার এবং ব্যক্তির মধ্যে পার্থক্য কী? সরকার হচ্ছে ব্যয় অনুযায়ী কী করে থাকে, আয় করে থাকে, আর ব্যক্তি আয় অনুযায়ী ব্যয় করে থাকে। সরকার বাজেটীয় নিয়ন্ত্রণ বা বাজেটীয় ব্যবস্থা করার জন্য, বা সরকার প্রথম কী করে, ব্যয়ের খাতগুলো নির্ধারণ করে, তারপর সেই অনুযায়ী সে কী করে, আয় করে, বিভিন্ন রাজস্ব অর্জন করে। তো এই সরকারি আয় ব্যয়ের হিসাব রাখতে আমার কি সরকারি হিসাব ব্যবস্থা বা গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং সিস্টেমের প্রবর্তন হলো। এরপর হচ্ছে কি আধুনিক কাল।
1951 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত সময়কে আমরা বলে থাকি আধুনিক কাল, ঠিক আছে। এবং এই আধুনিক কালে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে 1973 সালে আন্তর্জাতিক হিসাব মান কমিটি গঠন হয়, ঠিক আছে। তো এর আগে পুরনো যে সনাতন যে হিসাব বিজ্ঞানী সংস্থাগুলো ছিল ওগুলোর বিশৃঙ্খলা দেখা দেয় বিভিন্ন কারণে, এক এক জায়গায় এক এক রকম নিয়মকানুন। তখন কি হলো, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মকানুন হওয়ার ফলে এক এক জায়গায় এক এক রকম হিসাব দেওয়া শুরু হলো, এবং সব জায়গার হিসাব পদ্ধতি যাতে একই রকম হয় এই জন্য সর্বজন স্বীকৃত নীতিমালার প্রণয়ন করা হয়। 1973 সালে আন্তর্জাতিক হিসাব মান কমিটি গঠন করা হয়, এবং যার ফলে পরবর্তীতে জিএএপি বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গঠিত হয়। এরপর দেখো মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান। আমাদের হিসাব বিজ্ঞান আধুনিক কালে যে মুদ্রাস্ফীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের কি আয় এবং ব্যয়ের যে সামঞ্জস্যতা এবং বাজারে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, ক্রয় ক্ষমতা যদি কমে যায় এবং পণ্যের অপ্রতুলতা দেখা দেয়, তখন কি বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়, এবং এই মুদ্রাস্ফীতিকে মূল্যায়ন করার জন্য আমার কি মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞানের প্রয়োজন হয়। এরপর আধুনিক কালে হচ্ছে এনভায়রনমেন্টাল হিসাব বিজ্ঞান, কারণ বর্তমান সময়ে মানুষ পরিবেশকে কী দিচ্ছে, সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, এবং সেই পরিবেশকে প্রাধান্য দিতে গিয়ে পরিবেশের সাথে তাল মেলাতে গিয়ে এনভায়রনমেন্টাল হিসাব বিজ্ঞানের কি উদ্ভব হয়। এবার হচ্ছে মানব সম্পদ উন্নয়ন বা হিউম্যান রিসোর্সেস অ্যাকাউন্টিং বা মানব সম্পদ উন্নয়ন হিসাব বিজ্ঞান, ঠিক আছে। এটারও তোমার কি হলো আমাদের উদ্ভব হলো। এটা হচ্ছে আধুনিক কালের হিসাব বিজ্ঞান, 1951 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত এটি চলছে। এরপরের স্লাইডটিতে আমরা দেখি যে হিসাব বিজ্ঞানকে যেসব নামে অভিহিত করা হয়, আমরা এটা একটু সামারি দেখে নিই। যেমন আমরা ইতিপূর্বে এগুলো আলোচনা করেছি। আধুনিক তথ্য ব্যবস্থা হিসাব বিজ্ঞানকে বলা হয় মডার্ন ইনফরমেশন সিস্টেম বা মডার্ন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। তারপর হচ্ছে বিজ্ঞান ও কলা উভয়, এটা আমরা আলোচনা করেছি। হিসাব বিজ্ঞানকে বিজ্ঞান ও কলা উভয় বলা হয়, এবং সামাজিক বিজ্ঞান বলা হয়। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন শনাক্তকরণ, যেটা আমরা প্রথমেই বলেছি, লেনদেন শনাক্তকরণ। যে এই যে আর্থিক ঘটনা বা অনার্থিক ঘটনা, এই যে আর্থিক ঘটনাসমূহ এগুলো লেনদেন কিনা সেটাকে আগে আমরা কি করব, শনাক্ত করব। তারপর আমরা সেটাকে কী করবো, লিপিবদ্ধ করব। লিপিবদ্ধ করার পর আমরা এটাকে প্রক্রিয়া করব, বিশ্লেষণ করব, তারপরে আর্থিক ফলাফলে আমরা পৌঁছাবো। এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্য কী? প্রথম যুগের প্রধান উদ্দেশ্য ছিল যে বিজ্ঞানসম্মত উপায়ে লেনদেন লিপিবদ্ধকরণ, ঠিক আছে। আর পরবর্তীকালের প্রধান উদ্দেশ্য ছিল আর্থিক ফলাফল নির্ণয়, ঠিক আছে। কারণ আমরা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে, সেটা এক মালিকানা হোক, যৌথ মূলধনী হোক, বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক বা পাবলিক লিমিটেড কোম্পানি হোক, সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কিন্তু আমার কি আর্থিক ফলাফল নির্ণয়, সবাই বছর শেষে আর্থিক ফলাফলটা জানতে চায়। এই জন্য পরবর্তীকালে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তবে আর্থিক ফলাফল নির্ণয়। আর আধুনিক কালের প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক তথ্য সরবরাহ, ঠিক আছে। প্রত্যেকটা সেক্টরের, একটা ব্যবসায় প্রতিষ্ঠানের প্রত্যেকটা সেক্টরের আর্থিক তথ্য কি থাকবে, সরবরাহ থাকবে বা সংগ্রহ থাকবে, যাতে করে আমার প্রয়োজনের সময় আমি যে কোনো তথ্য যে কোনো সময় আমি কী করতে পারি, আমার হিসাব বিজ্ঞানের যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম তথ্য ব্যবস্থা এখান থেকে সংগ্রহ করতে পারি, ঠিক আছে। এরপরের আমরা ধাপটা দেখি। পরের ধাপটা কী আছে, হিসাব তথ্য ব্যবস্থা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বা এআইএস, ঠিক আছে। এই সম্পর্কে বলা আছে যে an accounting information system AIS is a system of collecting, storing and processing financial and accounting data that are used by decision makers. An accounting information system is generally a computer-based method for tracking accounting activity in conjunction with information technology resources. ঠিক আছে, তো এখানে কিছু ইম্পর্টেন্ট দেখো। তার মানে হচ্ছে যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ইজ এ ডাটাবেস সফটওয়্যার প্রোগ্রাম হোয়ার উই collecting, recording, processing, and the resulting of the financial positions of a business, and is called the accounting information system. তো এখানে দেখো যে কী আছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে কালেক্টিং, স্টোরিং, মানে কালেক্টিং বলতে কি কালেক্ট করবো, আমরা তথ্য কালেক্ট করব, হিসাব সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো কালেক্ট করব। স্টোরিং কী করবো, সংরক্ষণ করব, ঠিক আছে। প্রসেসিং, প্রক্রিয়া করব আমরা, ঠিক আছে। কার প্রক্রিয়া করব? ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টিং ডেটা, এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ডেটাগুলোকে আমরা কী করব, প্রসেসিং করব, প্রক্রিয়া করব, এবং সেটাকে প্রক্রিয়া করে আমরা কী করব, ডিসিশন মেকার্সদের আমরা কী করব, সহায়তা করব। যার প্রতিষ্ঠানের ডিসিশন মেকার্স আছে তাদেরকে আমরা কী করবো, এই তথ্যগুলো দিয়ে কী করবো, সহায়তা করবো। এবং এই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম হচ্ছে একটা ডাটাবেস সফটওয়্যার প্রোগ্রাম, ঠিক আছে। এই সফটওয়্যার প্রোগ্রামে আমরা কী করবো, তথ্য ইনপুট করব, এবং এই সফটওয়্যার প্রোগ্রাম কী করবে, তথ্যটাকে প্রসেস করে আমাকে কী দেবে, ফলাফল দেবে, ঠিক আছে। হিসাব তথ্য ব্যবস্থা হচ্ছে একটি ডেটা ভিত্তিক সফটওয়্যার প্রোগ্রাম যার মাধ্যমে কারবারের আর্থিক সিদ্ধান্ত গ্রহণকারীগণ
হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও আর্থিক ফলাফল নির্ণয়ের মাধ্যমে কারবারের সামগ্রিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ বা ধারণা লাভ করতে পারেন। ঠিক আছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ডেটা ভিত্তিক সফটওয়্যার প্রোগ্রাম, ঠিক আছে, ডেটা ভিত্তিক সফটওয়্যার প্রোগ্রাম। এটা আর্থিক সিদ্ধান্ত গ্রহণকারীগণ, আর্থিক সিদ্ধান্ত গ্রহণকারীগণ মানে যারা আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করবে, হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ, আর্থিক ফলাফল নির্ণয়ের মাধ্যমে কারবারের সামগ্রিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হিসাব তথ্য ব্যবস্থা। তো আমরা আরেকটু হিসাব তথ্য ব্যবস্থা সম্পর্কে জানি যে হিসাব তথ্যের ব্যবহারকারী এআইএস, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, হিসাব তথ্যের ব্যবহারকারী দুই ধরনের তথ্যের ব্যবহারকারী রয়েছে। একটা হচ্ছে বাহ্যিক তথ্যের ব্যবহারকারী, এটাকে একটু আচ্ছা, বাহ্যিক অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী। এটা স্লাইডে সমস্যা হয়েছে। অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী, দুই ধরনের ব্যবহারকারী রয়েছে। ঠিক আছে, এটা আমরা এক্সটার্নাল ইউজার্স অ্যান্ড ইন্টারনাল ইউজার্স। ইন্টারনাল ইউজার্স বা অভ্যন্তরীণ ব্যবহারকারীতে কারা আছে আমরা একটু দেখে নিই। এক মালিকানা কারবারের মালিক, এটা ছোট ছোট ক্ষুদ্র যে কোনো প্রতিষ্ঠান হতে পারে। বিপণন ব্যবস্থাপক, যারা মার্কেটিং বা নিয়ে কাজ করে, বিপণন ব্যবস্থাপক, তাদের প্রয়োজন হতে পারে। উৎপাদক ব্যবস্থাপক, এদের প্রয়োজন হতে পারে। উৎপাদন পরিদর্শকের প্রয়োজন হতে পারে। অর্থ পরিচালকের প্রয়োজন হতে পারে। অভ্যন্তরীণ নিরীক্ষকের প্রয়োজন হতে পারে। মানে ইন্টারনাল অডিটর যারা আছে, যারা অভ্যন্তরীণ হিসাবকে কিতাবকে কী করে থাকে তোমার যাচাই বাছাই বা নিরীক্ষণ করে থাকেন, তাদের জন্য এটা প্রয়োজন হতে পারে। তার মানে আমরা যদি সংক্ষেপে বলি যে অভ্যন্তরীণ ব্যবহারকারীরা কারা হচ্ছে, অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যে কোম্পানির মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং অভ্যন্তরীণ নিরীক্ষক। এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভিতরে এই যে চার ধরনের ব্যবস্থাপক রয়েছে, তিন ধরনের: বিপণন ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক বা অর্থ পরিচালক বা অর্থ ব্যবস্থাপক হতে পারে, অথবা উৎপাদন পরিদর্শকও হতে পারে। ঠিক আছে, এরপর বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারীতে কারা রয়েছে? সরকার। ঠিক আছে, সরকার হচ্ছে সরকার যে তোমার প্রতিষ্ঠানে যে কোনো তথ্য যে কোনো মুহূর্তে চাইতে পারে। ঠিক আছে, যে তুমি আয়কর ফাঁকি দিয়েছো কিনা, তখন তোমার কি করবে, তোমার আর্থিক তথ্য যাচাই করতে পারে। ঠিক আছে, যেমন এখন সরকার কিন্তু ব্যাংকগুলোতে এই আর্থিক তথ্য চাচ্ছে, যে ব্যাংক ব্যবস্থায় যে একটা বিশৃঙ্খলা চলছে, ব্যাংক ব্যবস্থার আর্থিক তথ্য বিশ্লেষণ করে কি করছে সরকার, ব্যাংকগুলোর বিরুদ্ধে কি নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে। এরপর সে ঋণদানকারী, যারা তোমার প্রতিষ্ঠানকে ঋণ দিবে, তারা তোমার আর্থিক হিসাব তথ্য কী করবে, যাচাই বাছাই করে তারপরে দিবে। বণিক সমিতি, যারা ব্যবসা করে, সেই ব্যবসায়ীদের একটা সমিতি, বণিক সমিতি। এই বণিক সমিতি চাইলে, বণিক সমিতির ভিতরে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তারা চাইলে তোমার প্রতিষ্ঠানের হিসাব তথ্য যাচাই করতে পারে। ঠিক আছে, যে বণিক সমিতিতে তুমি যদি ঋণ নিয়ে থাকো বা বণিক সমিতির সাথে যদি আর্থিক কার্যক্রম করে থাকো, এবং এই আর্থিক কার্যক্রম করার জন্য যাচাই বাছাই করার জন্য তোমার প্রতিষ্ঠানকে তারা তোমার হিসাব তথ্যের ডাটা চাইতে পারে। হচ্ছে ভোক্তা গবেষক বণিক সমিতি। তারপর হচ্ছে জনগণ কর কর্তৃপক্ষ, ইনকাম ট্যাক্স অথরিটি তোমার কী করতে পারে, তোমার ইনফরমেশন যাচাই করার জন্য কী করতে পারে, তোমার কাছ থেকে এই তথ্য নিতে পারে। পাওনাদার, বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার। বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডাররা তোমার কোম্পানির অবস্থা কী, এটা জানার জন্য, তোমার কোম্পানিতে সে বিনিয়োগ করবে, তুমি কী অবস্থায় আছো সেটা বোঝার জন্য সে কী করতে পারে, তোমার হিসাব তথ্যের বা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের যে ডেটাগুলো আছে সেগুলো সে চাইতে পারে। ঠিক আছে, এটা। এরপর বাহ্যিক নিরীক্ষক, স্টক এক্সচেঞ্জ। বাহ্যিক নিরীক্ষক তোমার ইন্টারনাল অডিটর তোমার হিসাবের ভুলভ্রান্তি জালিয়াতি ঠিকমতো প্রকাশ নাও করতে পারে, তখন তোমার বাহ্যিক নিরীক্ষকের শরণাপন্ন হতে পারে। সেই বাহ্যিক নিরীক্ষকও কিন্তু তোমার এই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বা এআইএসের যে সফটওয়্যার সেটা ব্যবহার করতে পারে। এবং সবশেষ হচ্ছে স্টক এক্সচেঞ্জ, এরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তো আমরা একটু পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছি আচ্ছা, ওকে, আমাদের আজকের ক্লাস এখানেই ছিল। আমাদের পরবর্তী স্টেপে আমরা পরবর্তী যে ক্লাসগুলো, সেটা আমি লেনদেন, হিসাব সমীকরণ এবং তোমার অধ্যায় 2-এ যে টপিকগুলো রয়েছে, লেনদেন, হিসাব সমীকরণ, জাবেদা, খতিয়ান, নগদান বই, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা, এগুলো আমরা পর্যায়ক্রমে এখানে আলোচনা করব। এবং আলোচনা করার জন্য তোমাদের নেক্সট ভিডিওতে যদি পেতে চাও, আমার ফেসবুক পেজে তোমরা অ্যাড হয়ে থাকতে পারো বা ফলো দিয়ে রাখতে পারো। স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং, এটা আমার ফেসবুক পেজ। এই পেজে তোমরা এই পেজে তোমরা কী করে থাকবে, অ্যাড হয়ে থাকবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।